সৌদি রিয়াল মাদ্রিদ ফ্যান যদি এই এই চ্যান্ট করে যে উইনি কাম টু সৌদি। কোচ চাপে রয়েছে, ভিনিসিয়াস জুনিয়র চাপে রয়েছেন, 19 ম্যাচ তিনি গোল করেন না। লাস্ট ম্যাচে আমরা দেখলাম সেখানে আতলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচে তাদের কোচ দিয়েগো সিমিওনও চেতিয়ে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়রকে। আমার কাছে মনে হয় যে 2-1 3-1 টু বার্সেলোনা এরকম কিছু একটা হতে পারে। রমরমা রবিবার, আপনার সেই রোববারের প্রথম শুরুটা হবে এল ক্লাসিকো দিয়ে। একটা বোনাস এল ক্লাসিকো আমরা পেয়ে গেছি সুপার কোপা দে এসপানার ফাইনালে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। সৌদি আরবে আজ বাংলাদেশ সময় রাত 1টায় এই ম্যাচ। রিয়াল মাদ্রিদ আতলেতিকোকে বিদায় করে দিয়ে এসছে এইখানে, আর বার্সেলোনা তারা বড় ব্যবধানে হারিয়েছিল অ্যাথলেটিক বিলবাওকে। এবং এই এল ক্লাসিকোটা হয়তো আমাদের পাওয়ার কথা ছিল না, এটাকে আমরা বোনাস হিসেবে দেখতে পারি, কিন্তু রিয়াল মাদ্রিদের দিক থেকে দেখলে এটাকে বোধহয় একটু অন্যভাবে দেখতে আমাদের হবে। একটা এল ক্লাসিকো এরই মধ্যে রিয়াল মাদ্রিদ জিতেছে, কিন্তু এরপর থেকে রিয়াল মাদ্রিদের ভাগ্যটাই যেন পুরোপুরি পাল্টে গেছে। ওই এল ক্লাসিকোর আগেও রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে আপনার লা লিগায় খুব ভালো একটা পজিশনে ছিল, সেখান থেকে এরপরে যখন আপনি খেয়াল করবেন ওই এল ক্লাসিকোতে তারা জিতলো, কিন্তু এরপর রিয়াল মাদ্রিদের শুটটা কিন্তু কেটে গেছে। ওই এল ক্লাসিকো বার্সেলোনাকে 2-1 গোলে হারানো, এরপরের হিসেবটা যদি আপনি দেখেন রিয়াল মাদ্রিদ 8টা ম্যাচ জিতেছে, বিপরীতে বার্সেলোনা 12টা ম্যাচ জিতেছে, একটা মাত্র ম্যাচ কেবল তারা হেরেছে। এবং সবকিছু মিলিয়ে ওই এল ক্লাসিকো থেকে এই এল ক্লাসিকো মাঝখানে লা লিগায় 9টা ম্যাচে কিন্তু বার্সেলোনা তারা জিতে নিয়েছে। সুতরাং এল ক্লাসিকোতে নাকি হচ্ছে গিয়ে কোনো ফেভারিট থাকে না, এল ক্লাসিকোতে দুই দলের ম্যাচই নাকি হয় 50-50। এটা দু দলের কোচের কাছ থেকেই আমরা শুনেছি। আজকে কি হবে, এটা হচ্ছে শেষ 5 এল ক্লাসিকোর রেজাল্ট, যেখানে আপনি সবশেষটাই দেখবেন রিয়াল মাদ্রিদ জিতেছে, কিন্তু তার আগের 4টা বার্সেলোনার নাম আপনার মেনশন করতে হবে। ইনফ্যাক্ট গেল বছরের সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। কিন্তু সেই এল ক্লাসিকোর পর থেকে শাবি আলোনসোর দল কিছুটা পথ হারিয়েছে। পথ হারাতে হারাতে এমনই একটা দশা তাদের হয়েছিল যখন মনে হয়েছিল শাবি আলোনসো বোধহয় তার হট সিটে খুব বেশি দিন আর টিকতে পারছেন না। এখনো খুব একটা নিশ্চিত করে বলা যায় না যে শাবি আলোনসো সেখানে থিতু হতে পারবেন, কারণ আজকের এই এল ক্লাসিকোর ওপরে হয়তো ভাগ্য অনেক কিছু নির্ভর করতে পারে। কিলিয়ান এমবাপে থাকবেন কি থাকবেন না বড় প্রশ্ন। এই ম্যাচের আগে তাকে উড়িয়ে আনা হয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে। ম্যাচের আগের দিন ট্রেনিং করেননি অ্যান্টোনিও রুডিগার, তাই ধারণা করাই যায় তিনি থাকছেন না এই ম্যাচে। তিবো কোর্তোয়ার থাকার কথা। আরও একবার রাইট ব্যাক পজিশনে ভালভার্দে নাকি দানি কারভাহাল, এই প্রশ্নের সমাধান হয়তো খুঁজতে হতে পারে শাবি আলোনসোকে। তবে কিলিয়ান এমবাপেকে নিয়ে তিনি যে ঝুঁকি নেবেন না সেটা তিনি পরিষ্কার করে জানিয়েছেন প্রেস কনফারেন্সে। শাবি আলোনসো বলছেন যে ঝুঁকিটা তিনি নেবেন সেটা একেবারে লিমিটেড। আগে বুঝতে হবে আমরা কি জন্য খেলছি, ঝুঁকির মাত্রাটা মাপতে হবে, এরপরে আমরা সিদ্ধান্ত নেব, কিন্তু আত্মঘাতী কোনো সিদ্ধান্ত আমরা নেব না। রিয়াল মাদ্রিদ এই ম্যাচটায় যখন খেলতে নামবে আমরা ধরে নিতে পারি গনজালো গার্সিয়া আরো একবার স্টার্ট করবেন। আমরা একটা কাজ করি নাবিল খান, সৌদি আরবে তো এই ম্যাচ হচ্ছে, সৌদি আরবে যে ম্যাচ চলবে যেখানে দুজন উপস্থিত থাকবেন বাংলাদেশি, তাদের একজনের সঙ্গে আমরা আগে কথা বলি। তিনি রিয়াল মাদ্রিদ ফ্যান, সিফাত জসিম আমাদের সঙ্গে আছেন সৌদি আরবের সকাল সকাল, তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমি জানি ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়েছে, সিফাত একটু বলেন না মানে রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচের জয়টা আসলে কত গুরুত্বপূর্ণ, এবং আজকে বোধহয় আপনাদের রিয়াল মাদ্রিদের ক্লাবের সঙ্গে একটা বোধহয় বৈঠকও আছে, তাই না? জি, আজকে সকাল 11:30টায় জেদ্দার হিলটন হোটেলে আর কি রিয়াল মাদ্রিদের পেনিয়া যেগুলো আছে যারা সাপোর্টার্স ক্লাব, তাদের একটা মিট আপ আছে রিয়াল মাদ্রিদ অফিসিয়ালসদের সাথে, যেখানে প্রেসিডেন্ট প্রেস থাকবেন, আমাদের অনারারি প্রেসিডেন্ট, আমাদের ক্লাব লিজেন্ড পিডি থাকবে এবং বুট্রাগানো সোলারি আরো অনেকে থাকে। আমাদের বিভিন্ন দেশ থেকে যারা এই স্প্যানিশ সুপার কাপ থেকে আসছে, সেখানে সেই সব পেনিয়াদের আর কি মিটা বেটা। আচ্ছা সিফাত, হ্যাঁ জি যেটা বলছিলেন। জি বলুন। আচ্ছা, শাবি আলোনসোর হচ্ছে ফার্স্ট ফাইনাল এটা রিয়াল মাদ্রিদের হয়ে, মানে একটা নকআউট ম্যাচের মধ্যেই তিনি পড়ে গেছেন, এই ফাইনালটা ট্রফি সুযোগ তার সামনে থাকছে। এটা কি শাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের সবচেয়ে বড় চাপের ম্যাচ কিনা? শাবি আলোনসোর সাথে যেটা হচ্ছে সেটা হলো, আমরা অনেক সময় জিদানের সময় দেখছিলাম যে মিডিয়া ট্রায়ালে অলমোস্ট উনি আছেন। তো দেখা যায় যে স্প্যানিশ মিডিয়ার এইরকম সিচুয়েশনে দেখা যায় যে প্রতিটি ম্যাচের পরই যদি হারা জেতার উপর ডিপেন্ড করতেছে যে কোচ থাকবেন কি থাকবেন না। তো
এল ক্লাসিকো যে কোনো রিয়াল মাদ্রিদ কোচের জন্য অনেক বড় একটা পরীক্ষা। এখন শাবি আলোনসো, যেটা লাস্ট বলা হয়েছিল যে শাবি আলোনসো যদি স্প্যানিশ সুপার কাপে ভালো করতে না পারে তাকে তাহলে স্যাক করা হবে। তো অবশ্যই এটা একটি অনেক বড় পরীক্ষা শাবি আলোনসোর কোচ হিসেবে। এখন দেখা যায়, আমরা আশা করতেছি যে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতে সেটার ভুল প্রমাণ করবে আর কি আপনার শাবি একটা আলোনসোর জন্য। সিফাত, জি, আপনার বলুন। একটা এল ক্লাসিকো জিতেছেন এই সিজনে, কিছুদিন আগে জি। আপনার একটা মাদ্রিদ ডার্বিও জিতলেন। জি। এরপরে এই ম্যাচে যদি শাবি আলোনসোর দল কথার কথা ধরেন, রিয়াল মাদ্রিদ তো এই ম্যাচে আমার হিসাবে ফেভারিট না, তো ফেভারিট না হিসেবে তারা যদি ম্যাচটা হেরেই যায়, তাহলে কি শাবি আলোনসো তার জায়গায় মানে আরো বেশি নড়বড়ে হয়ে যাবে? রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আপনি আসলে কি চান? শাবি আলোনসোকে আরো সময় দিতে, নাকি আপনার কাছে মনে হচ্ছে না শাবি বোধহয় দলের সঙ্গে ওইভাবে তার নিয়ন্ত্রণটা নাই? আহ, আমি রিয়াল মাদ্রিদ ফ্যান বা লং টার্ম রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে যেটা মনে করি যে শাবি আলোনসোর আরো সময় দেওয়া উচিত, কারণ শাবি আলোনসো ইজ মেইনলি এ ট্যাকটিশিয়ান। এরকম কোচকে সাধারণত তার টিম বা তার টিমকে রিদমে আনতে একটু সময় লাগে। কারণ অ্যানচেলত্তির মতো ম্যানেজাররা যেটা হয় যে তারা শুরুতেই ম্যানেজমেন্ট করে তার প্লেয়ারদের সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করে এবং একটা প্লেয়ারদের তাদের নিজেদের মতো খেলতে দেয়। কিন্তু আলোনসোর মতো ট্যাকটিশিয়ানরা যেটা চায় যে তারা একটা সিস্টেম টিমকে এনে তারপরে পারফরমেন্স এনে দেয় ক্লাবকে। তো সেটার জন্য সময় দরকার আলোনসোর। আজকে একটা প্রেডিকশন দেন না। না, সরি ভাই। আচ্ছা, কি পাবেন মানে ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে যে কি একটা বলার আগ্রহ আছে? আমরা গতবারও দেখেছি যে আপনারা বাংলাদেশের পতাকা নিয়ে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের কাছে গিয়েছিলেন, বাংলাদেশের পক্ষ থেকে তো উপহারও ছিল তার জন্য। এবারে আপনাদের বাংলাদেশি রিয়াল মাদ্রিদ সমর্থকদের এজেন্ডাটা কি? আমরা এবারও এনেছি উপহার তার জন্য, অনেকটা সেম প্যাটার্নেরই, বাট আমাদের উদ্দেশ্য বেসিক্যালি বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা, ক্লাবকে এবং পেজকে বোঝানো যে আমাদের বাংলাদেশে রিয়াল মাদ্রিদ একটা অনেক বড় ফ্যান বেস আছে যারা প্যাশনেটলি রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে। এক্স্যাক্টলি, আপনি তো প্রেডিকশন দেবেন না, তাই আপনাকে এখানেই ছেড়ে দিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ সিফাত আপনাকে। আর যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, অনেকে হয়তো ভাবতে পারেন যে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ সমর্থক কেন, বার্সেলোনার সমর্থকও আমাদের সঙ্গে একজন আছেন এবং যাকে আপনারা চিনবেন। তার জন্য আমরা একটু অপেক্ষা করছি। আমরা একটু রিয়াল মাদ্রিদে যদি ফোকাস করতে চাই, আজকের এই ম্যাচটায় এমবাপে হয়তো স্টার্ট করছেন না, কিন্তু সবকিছু কি এমবাপে কেন্দ্রিক? দেখেন, এমবাপে ছাড়া রিয়াল মাদ্রিদ লাস্ট দুটা ম্যাচ খেললো। গনজালো গার্সিয়া প্রথম ম্যাচটা হচ্ছে আপনার হ্যাটট্রিকে করলেন, লাস্ট ম্যাচটা আমরা দেখলাম তিনি স্টার্ট করলেন, ওই ম্যাচটাও কিন্তু রিয়াল মাদ্রিদ জিতেছে। কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট ম্যাচে আপনার ওই 30 মিনিটসের জন্য হলেও এমবাপ্পেকে দরকার। 30 মিনিটস কেন বললাম, ফুল টাইম আপনি যদি সেই রিস্কটা না নেন, হয়তো গনজালো গার্সিয়াকে দিয়ে শুরু করানো হবে, এরপর ম্যাচের কোনো একটা স্টেজে আমরা এমবাপ্পেকে দেখতে চাইবো, সবাই আসলে দেখতে চাইবে এমবাপ্পে এই বিগ ম্যাচটা খেলো, কারণ এমবাপ্পে খেললে যে আপনার ম্যাচের ডিফারেন্সটা তিনি ক্রিয়েট করেন, এইটা এই বছরের ওই ফার্স্ট এল ক্লাসিকো দেখলেও আপনি বুঝতে পারবেন যে এল ক্লাসিকোতে এমবাপ্পের গোলও আছে। এবং এরিক গার্সিয়া তিনি হচ্ছে প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন যে এমবাপ্পের কে ফেস করা অন্যতম বড় একটা চ্যালেঞ্জ। তারা দুইটা প্ল্যান নিয়েই এগোচ্ছে, এমবাপ্পে ইন অর এমবাপ্পে আউট। যখন কিলিয়ান এমবাপের মতো একজন ফুটবলার থাকেন আপনার দলে, আর যখন বার্সেলোনা তাদের ওই হাইলাইন ডিফেন্ডিং এ বিশ্বাসী হয়, তখন এমবাপে একটা মেজর ফ্যাক্টর, এটা আমরা বরাবরই জানি। হান্সি ফ্লিককেও এই প্রশ্ন করা হয়েছিল, হান্সি ফ্লিক তখন একটু বিরক্ত হয়েছেন যে আমরা এই নিয়ে কতগুলো এল ক্লাসিকো খেলেছি এবং সেখানে মোটে আমরা একটা মাত্র ম্যাচ হেরেছি। এমবাপেকে নিয়ে আলাদা করে তাই বার্সেলোনা আর ভাবছে না গত 1-1.5 বছরে কতগুলো এল ক্লাসিকো আমরা খেলেছি, প্রশ্ন করছেন তিনি, হেরেছি মাত্র একটা, তাই না? আমি জানি ও দুর্দান্ত, কিন্তু বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে যখন খেলতে হয় মানিয়ে নিতে হয়। শুধুমাত্র এমবাপের বিপক্ষে তো ম্যাচটা নয়, সেটা মনে করে দিয়েছেন আমাদেরকে হান্সি ফ্লিক। এই ম্যাচে আমার হিসাবে পরিষ্কারভাবে ফেভারিট বার্সেলোনা, যে ফর্মে আসলে তারা আছে। বার্সেলোনার এই ফর্মটা বার্সেলোনা যদি কন্টিনিউ করতে পারে, তাহলে তাদের পক্ষে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়া তো সম্ভবই, বোধহয় একটু বড় ব্যবধানেও হারানো সম্ভব। এইটা আসলে ডিপেন্ড করবে আপনার ওই ম্যাচের সিচুয়েশনে রিয়াল মাদ্রিদকে কতটুকু চাপে ফেলতে পারে বার্সেলোনা। আপনি খেয়াল করে দেখেন, আমরা বারবার বলছি এই সিজনের প্রথম এল ক্লাসিকোটার কথা, যেখানে হান্সি ফ্লিকও ইনফ্যাক্ট বললেন
যে এত যুগের মধ্যে বা একটা লম্বা সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদ তো কেবলমাত্র জিতেছে ওই একটা ম্যাচ। সেই একটা ম্যাচে বার্সেলোনা 7 জন ফুটবলার ছিলেন না। সেই একটা ম্যাচে রাফিনিয়া হানসি ছিলেন না। ফ্লিকও আপনার ডাগ আউটে ছিলেন না, তাকে কার্ড সাসপেনশনের কারণে তাকে থাকতে হয়েছে ওপরে। সেই সুযোগটা রিয়াল মাদ্রিদ কাজে লাগিয়েছে। কিন্তু আপনি যদি ওইটা দেখেন যে রিয়াল মাদ্রিদ হচ্ছে কি আপনার এখন কিন্তু অনেকটাই আপনার চাপে আছে, কোচ চাপে রয়েছে, ভিনিসিয়াস জুনিয়র চাপে রয়েছেন, 19 ম্যাচ তিনি গোল করেন না। লাস্ট ম্যাচে আমরা দেখলাম সেখানে আতলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচে তাদের কোচ দিয়েগো সিমিওনেও চেতিয়ে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়রকে। এখন ভিনিসিয়াসের ক্ষেত্রে মানে যখন আপনি তাকে চেতিয়ে দেবেন তখন কি সেটা উল্টো রিয়াক্ট করে নাকি হচ্ছে কি সেটা তার পারফরমেন্স আরো ডাউন করে? এইটার অনেক কিছুর প্রশ্ন কিন্তু আজকে রিয়াদের এই কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মিলবে। এবং এই প্রশ্নের জবাব সম্ভবত খুব ভালো যে দিতে পারবেন বার্সেলোনার সমর্থক, টকিং টিকি টাকার কন্টেন্ট ক্রিয়েটর আজিম নেওয়াজ, যিনি একই সঙ্গে বার্সেলোনার সমর্থক তো বটেই, তিনি ব্রাজিল সমর্থকও। ভিনিসিয়াসকে চেতিয়ে দেওয়ার কাজটা করবেন নাকি আজিম আজকে? আপনি তো মাঠে থাকবেন। রিফাত ভাই, নাবিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। Good morning. আপনি সকাল সকাল যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি রিফাত ভাই। না, গত গত ম্যাচের পর আমি একটা জিনিস আমার পেজে স্ট্যাটাস দিছিলাম মাঠে বসেই, সেটা হচ্ছে যে সৌদি রিয়াল মাদ্রিদ ফ্যান যদি এই এই চ্যান্ট করে যে উইনি কাম টু সৌদি, যেটা কি আসলে ডিস নাকি কমপ্লিমেন্ট। সো আমি যেখানে বসেছিলাম ওইখানে আমার আশেপাশে মানুষজন স্পেশালি সেকেন্ড হাফের দিকে খুব রেগে আসিল ভিনির উপর, এবং জিনিসটা এত ক্লিয়ার ছিল এবং আমার জন্য জিনিসটা এত সারপ্রাইজিং ছিল যে 55,000 মানুষ ওই দিন মাঠে ছিল। 55,000 মানুষের মধ্যে একটা বড় সংখ্যা যখন ভিনি উঠে যায় তখন একসাথে নিজেদের ফ্রাস্ট্রেশনটা দেখাচ্ছিল, এবং এটা আমার জন্য একটা কমপ্লিটলি নিউ এক্সপিরিয়েন্স। যে আপনারা জানেন যে যখন খেলা হয় সেমিফাইনাল গুলো তখন আসলে সবাই বার্সেলোনা ফ্যান, সবাই রিয়াল মাদ্রিদ ফ্যান, অপোজিশন ক্লাবগুলোকে আসলে কেউ সাপোর্ট করে না। সো ওই জায়গা থেকে একদম নিজেদের প্লেয়ারকে এরকম ভাবে বু করা বা দুধ্বনি দেওয়া, এটা আমি কখনো এক্সপিরিয়েন্স করি নাই। সো এটা আমি তখন চিন্তা করতেছিলাম। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন এই সিমিওনের সাথে গ্যাঞ্জামটা শুরু হয় তখন ফাইনালি পুরা স্টেডিয়াম আবার ভিনিসিয়াস ভিনিসিয়াস করা শুরু করে। অ্যান্ড ওইখানে একটা মানে খুবই ব্যাক এন্ড ফোর্থ একটা ব্যাপার হচ্ছিল। দেন আমি ডাগ আউটের অপোজিটে ছিলাম এক্স্যাক্টলি 12 o'clock-এ। সো ওইখানে আমি দেখতেছিলাম যে ও সিমিওনের দিকে মানে কি বলবো দৌড় দিচ্ছে, মারতে যাবে, এরকম একটা সিচুয়েশন। সো পুরো একদম প্রপার মাদ্রিদ ডার্বি ফিলিং। বাট এটা আসলে আমাদের জন্য বার্সেলোনার পার্সপেক্টিভ থেকে ইজ আ ভেরি বিগ পজিটিভ, কারণ ইফ ইউ ক্যান গেট আন্ডার দ্য স্কিন অফ আ ভেরি প্রমিনেন্ট প্লেয়ার অপোজিশনের জন্য, তখন ইট মেক্স লাইফ ইন্টারেস্টিং। এবং আমার যতটুকু দেখলাম যে গাভিকে উড়াই নিয়ে আসতেছে, সো এই মামায় তো খেলবে না, ওরে আসলে ডাগ আউটে বসায় রাখবে ভিনির সাথে ফাইজলামি করার জন্যই। দ্যাটস হোয়াট আই থিংক। আচ্ছা, ভিনিসিয়াসের কথাবার্তা তো গেল, ধরেন হচ্ছে কি এমবাপ্পে খেলবে কি খেলবে না, এটা হচ্ছে 50-50 এখন একটা জায়গায় আছে। এই এমবাপ্পের গোলে আপনারা ফার্স্ট এল ক্লাসিকোটা হেরেছিলেন এই সিজনের প্রথমটা, যদিও এর আগে 4টা আসলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে পুরো তুলোধুনো করে দিয়েছিল। এই এমবাপ্পে ফ্যাক্টরটা এইটাও কি বার্সা ফ্যানদের মনে একটু ভয় হিসেবে কাজ করছে? আমার ভাই যেটা মনে হয় যে এমবাপ্পেকে আনার ব্যাপারটা পুরোটাই একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। কারণ যেই ধরনের ইনজুরি ওর মানে বলা হচ্ছে মিডিয়াতে, সেটা যদি লেজিটিমেট হয়ে থাকে, আমার মনে হয় একটা সুপার কোপার জন্য ওই রিস্কটা রিয়াল মাদ্রিদ নিবে না, আবার নিতেও পারে। যেহেতু লাস্ট সিজন একটা মোটামুটি ট্রফিলেস সিজনই আসলে বলা যায়, যে টাইটেলগুলো ছিল এগুলো আগের সিজনের। সো একটা ট্রফিলেস সিজনের পরে সুপার কোপার জেতার প্রবাবিলিটি, ইকুয়েশন সবকিছুই সিগনিফিকেন্টলি ইজিয়ার। সো ওইখান থেকে এটা হইতে পারে যে ম্যানেজমেন্ট চাইতেই পারে যে আচ্ছা যাই হোক, হোয়াট এভার হ্যাপেন্স, সুপার কোপাটা আমরা জিতি, লাস্ট ক্লাসিকও আমরা জিতছি, একটা টাইটেল নিয়ে আসলে চাপটা অনেকটা কমে যাবে মিডিয়ার জায়গা থেকে, বা অ্যাটলিস্ট বলার মতো একটা জিনিস থাকবে। ওইখান থেকে এমবাপ্পেকে খেলানো যাইতে পারে, দ্যাট ইজ লেটস সে হাইপোথিসিস 1। বাট আমার কমন সেন্স যেটা বলে যে এমবাপ্পেকে উড়ায় আনতেছে জাস্ট ফর দ্য গেসিং গেম বার্সেলোনার জায়গা থেকে, যে ডু আই প্লে এরিক গার্সিয়া নাকি আই নিড টু ব্রিং ইন এখানে এক্সপিরিয়েন্স, আরাউখোকে কি আমি একটা সুযোগ দিতে পারি কিনা। মানে দ্য ইকুয়েশন ডেফিনেটলি চেঞ্জেস। হানসি ফ্লিক যদিও নিজে বলছে যে ইট ডাজন্ট চেঞ্জ এনিথিং, বাট আমার কাছে মনে হয় ওইটা কখনোই ব্যাপারটা এত সোজা সাপটা না।
কারণ এমবাপে ফর মি ইজ আনডাউটেডলি দ্য বেস্ট প্লেয়ার ইন রিয়াল মাদ্রিদ রাইট নাও বাই আ ভেরি বিগ মার্জিন। এবং ওই জায়গা থেকে মানে ও সিঙ্গেল হ্যান্ডেডলি রিয়াল মাদ্রিদের লাস্ট অনেকগুলো ম্যাচ ডিসাইড করছে। সেই জায়গা থেকে আমাকে যদি বলেন অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি ওকে ডাগ আউটেই দেখতে বেশি পছন্দ করব কিনা, অ্যাবসলিউটলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট রদ্রিগো লাস্ট ম্যাচে যেরকম খেলছে, সে যদি ওইটা রেপ্লিকেট করতে পারে আমাদের ডিফেন্সের জন্য বেশ ঝামেলা আছে। সো ইন শর্ট, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কাকে নিয়ে বেশি ওয়ারিড, এমবাপে নাকি রদ্রিগো, আমার জন্য আজকের ম্যাচে রদ্রিগোকে ডিফেন্ড করা, রদ্রিগোকে নিয়ে চিন্তা করা, ওকে চিন্তা করে ঢেলে সাজানো ডিফেন্স ইজ মোর ইম্পর্টেন্ট। ভিনি, উইথ অল ডিউ রেসপেক্ট, ইভেন এজ এ ব্রাজিল ফ্যান, যেটা চাক্ষুষ আমি দেখছি, হি ইজ নট ইন দ্য গেম। His head is not in the game. Physically, he is not in the game. And সাপোর্টের জায়গা থেকেও he is not in the game. বাট কোনো So, একটা পয়েন্টে যদি ভিনিসিয়াস জুনিয়র চান যে না আমি এখন আবারও রিভাইভ করব, তাহলে নাও ইজ দ্য টাইম, এবং আজকের ম্যাচটাই সেই ম্যাচ হতে পারে ভিনিসিয়াস জুনিয়রের জন্য। কিন্তু আপনাকে দিয়ে রিয়াল মাদ্রিদের এত কথা শুনে তো আসলে লাভ নেই, আমাদের তো বার্সেলোনার কথা আপনার কাছ থেকে শুনতে হবে। বার্সেলোনার যে রিসেন্ট টাইমে বার্সার ফিরে আসা, মানে ওই এল ক্লাসিকোর পরেও অবশ্য খুব ভালো সময় তাদের গেছে তা নয়, কিন্তু এখন বার্সা যে ফর্মটায় আছে, এরপরে বার্সেলোনাকে আমি দেখতে পাচ্ছি যে লা লিগা শিরোপাটা তারা আরও একবার জেতার পথে আছে, তাদের খেলার ধরন বলেন বা সবকিছু মিলিয়ে। সেখান থেকে বার্সেলোনার এই যে লাস্ট 9-10টা ম্যাচে একটানা ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া, এর পেছনে কারণটা আসলে কি? ইনজুর্ড ফুটবলাররা ফিরে আসা নাকি রাফিনিয়ার ফিরে আসা স্পেসিফিকলি? আমি একটা মানে জিনিস আসলে কি বলবো, মানে হানসি ফ্লিকের জায়গা থেকে আমার এই লোকটাকে এত বেশি পছন্দ, নট বিকজ ও আমাদেরকে সাকসেস এনে দিছে বা আমার টিম অনেক ভালো ফুটবল খেলা শুরু করছে, ব্যাপারটা না। হানসি ফ্লিক হ্যাজ অলওয়েজ বিন ভেরি অনেস্ট টু হিজ ওপিনিয়ন্স। ও যখন কোনো কিছু প্রবলেম ফেস করছে, ও ওইটাকে মানে একদম অন দ্য ফেস বলছে। ও যখন কোনো কিছু ভালো দেখছে, ওইটাকেও ডিরেক্টলি বলছে। সো ফ্লিক যখন কিছু বলে, আই ট্রাস্ট হিম। এবং ও যখন বলতেছিল যে এই টিমটার সমস্যা আছে, এই টিমটা কাম ব্যাক করবে, আমি একদম ব্লাইন্ড ফেথের জায়গা থেকে বিশ্বাস করছি যে প্রবলেমগুলো খুব এভিডেন্ট না। আমরা একটা জিনিস কিন্তু ভুলে যাই, যে চিন্তা করে দেখেন বার্সেলোনা আই থিঙ্ক লাস্ট 3-4 বছরে স্পেনের মধ্যে টপ 5 ক্লাবও না স্পেন্ডিং এর জায়গা থেকে, ইনফ্যাক্ট আরো প্রবাবলি তার নিচে হবে। টাকা নাই So, তো, থাকলে না করতো। ওটাই বলছেন, তারপরও সাকসেস। গরিব বলে গালি দিবেন না চৌধুরী সাহেব। তো ওই জায়গা থেকে যে জিনিসগুলো ও করতেছে, এগুলো কিন্তু কোনোটাই আসলে মানে নর্মাল না। সো বার্সেলোনার লাস্ট 8-9 ম্যাচের যেই পারফরমেন্স, এটা যদি আমাকে বলেন যে আমি এক্সপেক্ট করতেছিলাম কিনা, যে আই থিঙ্ক লাস্ট 4টা ম্যাচে না 5টা ম্যাচে মনে হয় ক্লিন শিটও আছে। সো সবকিছু মিলায়ে এই জোয়ান গার্সিয়ার ফিরে আসা, পেদ্রির ফিরে আসা, অ্যান্ড ফাইনালি রাফিনিয়ার ফিরে আসা, এই তিনটা আমি বলি যে তিনটা স্তম্ভ আমাদের কারেন্টলি বার্সেলোনার তিনটা স্তম্ভ। পেদ্রি আমার জন্য বার্সেলোনার ইজ দি সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার, মানে নো ওয়ান ইভেন কামস ক্লোজ আমার জন্য। সেকেন্ড কামস রাফিনিয়া, থার্ড কামস জোয়ান গার্সিয়া আমার জন্য। অ্যান্ড ওইখানে কিছু অ্যাডেড অ্যামিউনিশন হিসেবে কাজ করে ফেরান টরেস, অ্যাডেড অ্যামিউনিশন হিসেবে কাজ করে লামিন ইয়ামাল, অ্যাডেড অ্যামিউনিশন হিসেবে কাজ করে এরিক গার্সিয়া উইথ হিজ ভার্সিটিলিটি। সো আমাকে যদি বলেন, ইটস বেসড অন 3 পিলার্স। জোয়ান গার্সিয়া যতদিন ছিল না, স্টেগান আমাদেরকে এটলিস্ট 6 to 9 পয়েন্টস আমরা লুজ করছি বিকজ অফ সাম মিস্টেকস, 9 পয়েন্টস 6 পয়েন্টস এর মতো। সো জোয়ান গার্সিয়া যে সেভ দেয়, যে ধরনের ম্যাচ বাঁচায়, পেদ্রি যেভাবে গেম কন্ট্রোল করে, হি ইজ মানে আনপ্রেসেবল। পেদ্রি ইজ কমপ্লিটলি আনপ্রেসেবল। সো হানসি ফ্লিকের সিস্টেমে এরকম একটা কন্ট্রোলার এবং অর্কেস্ট্রেটর ছাড়া ওই সিস্টেমটা কাজ করানো ডিফিকাল্ট, যেটাও যখন আরেকটা জায়গায় বোধহয় একটু কনফিউশন থাকতে পারে, মানে আজকের ম্যাচে লেভানডস্কি নাকি ফেরান তোরেস, এই ইকুয়েশনটা কি করে মেলানো হবে? আমি যেটা এই সিজনের শুরু থেকে বলে আসতেছি, সেটা হচ্ছে যে লেভানডস্কি ইজ আ মাচ মোর ইফেক্টিভ কামিং অফ দ্য বেঞ্চ। কজ তখন প্লেয়াররা একটু টায়ার্ড থাকে, ওর যদি একটা লিমিটেড টাইম দৌড়াইতে হয় বা প্রেস করা লাগে, সেটাও পারে। বাট রাইট ফ্রম দ্য স্টার্ট অফ দ্য গেম, যখন অপোজিশন ফ্রেশ, যখন অপোজিশন ডিফেন্ডাররা ফ্রেশ, তখন ফর আ 37-year-old কিপিং দ্য পেস অফ বার্সেলোনা এটা ডিফিকাল্ট হয়। সো আমি যেটা প্রেফার করি সবসময়, ফারান টরেস স্টার্ট করুক, লেভানডস্কি 60th 70th মার্কে আসুক। বাট আজকের ম্যাচে আমি অ্যাকচুয়ালি চাবো দ্য অরিজিনাল ট্রিও, দ্য লামিন, রাফিনিয়া, লেভানডস্কি ট্রিও। এটা আই উড অ্যাকচুয়ালি ওয়ান্ট, বিকজ আজকের ম্যাচটাতে আসলে ফিজিক্যাল
খারাপ লাগতেছে, আমি দুর্বল হয়ে গেছি, এই ধরনের আলাপ আসবে না। সো ওই জায়গা থেকে আই ওয়ান্ট দ্য ওজি এক্সপিরিয়েন্স, দ্য ফ্ল্যাশব্যাক অফ লাস্ট সিজনস ফাইনাল, ওই ব্যাপারটা আমি খুব করে চাই। এন্ড দেখা যাক, আমার মনে হচ্ছে আজকে লেভানডস্কি স্টার্ট করতে পারে। প্রেডিকশন 3-1 বার্সেলোনা ইনশাল্লাহ। বাহ, বেশ কনফিডেন্ট। রিয়াল মাদ্রিদ ফ্যান সিফাত জসিম আমাদের সঙ্গে ছিলেন, তিনি সাহস করতে পারেন নাই কারণ চাপে আছে তো, রিয়াল মাদ্রিদ পুরো দলটাই তো চাপে আছে আসলে। 3-1, ঠিক আছে। এইটা আপনি এখান থেকে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে হয় ট্রল হবেন নাইলে ইউ বোন, ঠিক আছে, দুইটার একটা। আজিম, আপনার জন্য শুভকামনা, ম্যাচটা দেখেন, এল ক্লাসিকো দেখুন এবং আমাদেরকে ম্যাচের পরেও নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ সকালবেলায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের সমর্থকদের জন্য নাবিল খান, মানে কি দারুণ একটা ব্যাপার যে সৌদি আরবে যে ম্যাচগুলো হচ্ছে, স্প্যানিশ সুপার কাপ গেল কয়েক বছর ধরেই তো হচ্ছে, যে মানে কয়েক বছর ধরে ফাইনালের রেজাল্টগুলো আমরা দেখে নিই। এই যে রেজাল্টের পাশে বাংলাদেশি সমর্থকদের একটা উইন্ডো ওপেন হয়। বাংলাদেশ থেকে গিয়ে যেমন লোকেরা খেলা দেখতে পাচ্ছেন, একসঙ্গে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি আছে, তারাও খেলা দেখছেন। ইনফ্যাক্ট আপনার, আমি এটাই দেখছিলাম যে আমার ফ্রেন্ড লিস্টে প্রায় 8 থেকে 10 জনের মতো হচ্ছে কি ওইখানে যে খেলা দেখছেন। ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদের, সে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ দেখেছে, বার্সেলোনা সেই ম্যাচটা দেখেছে, এবং স্প্যানিশ সুপার কাপের তো আপনার ধরেন এটা একটা নতুন এডিশন, যেটা আমরা গেল 5 বছর ধরে দেখে আসছি, 4টা দল নিয়ে এই সুপার কাপটা হচ্ছে। সেইখানে অবশ্য কিন্তু রিয়াল মাদ্রিদ স্লাইট এগিয়ে ওই ফাইনালের হিসেবটা করলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে, সেখানে ম্যাচ আসলে বেশি জিতেছে। তবে এই সব কিছুর আসলে হিসেব নিকেশ সবকিছু পাল্টে যাবে ওই পার্টিকুলারলি 90 মিনিটসে। দেখেন রিয়াল মাদ্রিদ 2020 থেকে 2025 এই পর্যন্ত যে 6টা ফাইনাল আসলে আমরা সবাই মিলে দেখেছি, সেখানে রিয়াল মাদ্রিদের এই কিন্তু জয়ের পাল্লাটা ভারী। টাই ব্রেকারের প্রথমটা জেতা, বিলবাওয়ের সাথে জেতা, বার্সেলোনাকে হারানো। তবে বার্সেলোনা যেই কাজটা করেছে, গেলবার তারা 5-2 গোলে হারিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা ফেভারিট হওয়া সত্ত্বেও যদি আজকের এই ম্যাচটায় কথার কথা বার্সেলোনা যদি হেরে যায়, মানে আপনি তো রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলছেন, এখানে কোনো এল ক্লাসিকোতে আমরা বলছি হয়তো কাগজে কলমে একটা টিম একটু এগিয়ে আছে, ফেভারিট বা এরকম কিছু, তো আসলে তো আদতে তো এগুলো আসলে কাজ করে না যখন একে অন্যের মুখোমুখি এই দুই দল হয়। এই ম্যাচে যদি রিয়াল মাদ্রিদের এগেইনস্টে বার্সা জিততে না পারে, তাহলে বার্সার অবস্থান যত ভালো থাকুক না কেন, এটা তাদেরকে মেন্টালি একটু পিছিয়ে দিতে পারে। কোন দিকে, যে দুটো এল ক্লাসিকো তারা এই সিজনে হারলো, এরপরে যখন থার্ড এল ক্লাসিকোতে তারা যাবে, যেটা লা লিগার, ওইটাতে একটা ইম্প্যাক্ট পড়তে পারে যে দুটো যেহেতু হেরেছি, এবং তখন একটা লিগের টাইটেল রেসের ইকুয়েশন থাকবে। যতই রিয়াল মাদ্রিদ এখন 4 পয়েন্টে পিছিয়ে থাকুক আর যাই হোক না কেন, তখন হয়তো ব্যবধান বাড়তেও পারে, কিন্তু তখন ম্যাচের মাত্রাটা এমন দাঁড়াবে যে ওটা জিতলে রিয়াল মাদ্রিদ হয়তো টাইটেল রেসে ফেরত আসবে বা এরকম কিছু একটা। সেই হিসেব থেকে বার্সেলোনার আজকের এই ম্যাচটা কোনোভাবেই মানে হালকা করে দেখার সুযোগ নাই। তবে দিন শেষে কি আপনার রিয়াল মাদ্রিদ যতটা চাপে আছে এই ম্যাচটাকে ঘিরে, তার ঠিক উল্টো, মানে একদম ঠিক 360 ডিগ্রি বিপরীতে যদি আপনি চলে যান, ওইখানে দেখবেন হচ্ছে বার্সেলোনার অবস্থান, তাদের লা লিগার ফর্ম, তাদের হচ্ছে গিয়ে আপনার ফিট ইনজুরি থেকে ফেরা ফুটবলারদের পারফরম্যান্স, হানসি ফ্লিক দলটাকে যেভাবে বদলে দিচ্ছেন, এই সব কিছু আসলে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে তাদের ফেভারেবল একটা পজিশনে দিচ্ছে। ইনফ্যাক্ট আপনি চিন্তা করুন, যে রড্রিগোর কথা হচ্ছিল, রড্রিগো কিন্তু, তারও কিন্তু একটা নক আছে। রড্রিগোকে হয়তো খুব বাজে অবস্থায় না থাকলে রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচে না নামানোর রিস্ক নেবে না, কিন্তু তাকে নিয়েও কিন্তু সেই কনসার্নটা রয়েছে শাভি আলোনসোর। আপনি রুডিগারকে পাচ্ছেন না, সেটাও মোটামুটি ধরে রাখা যায়। হুইসেন, তিনি হচ্ছে ইনজুরি থেকে হচ্ছে ফিরেছেন, খুব বেশি দিনও হয়নি। রাউল অ্যাসেনসিওরও একটা নক রয়েছে। এই সব কিছুকেই আসলে ওই কম্বিনেশন পারমুটেশন করতে হচ্ছে। আমার কাছে মনে হয় যে রদ্রিগো স্টার্ট করবে, রদ্রিগোর প্রয়োজন হবে, এবং গত কয়েকটা ম্যাচে আমরা দেখছি মানে কামাভিঙ্গাকে ব্যবহার করার একটা প্রবণতা শাভি আলোনসোর ভেতরে। সেইখানে কামাভিঙ্গার রোলটা কি হবে, মানে মিডফিল্ড ইজ দ্য প্লেস যেখানে রিয়াল মাদ্রিদকে জিততে পারতে হবে বার্সার মিডফিল্ডের এগেইনস্টে, এবং তারপরে তারা গোলের জন্য সামনের দিকে যেতে পারে। ভিনিসিয়াস বলেন, রদ্রিগো বলেন বা গনজালো গার্সিয়া, এবং কিলিয়ান এমবাপে যখন খেলেন তখন একরকম থাকে, আর যখন গনজালো গার্সিয়া খেলেন তখন সিস্টেমটা একটু চেঞ্জ হয় রিয়াল মাদ্রিদের। সেই হিসাব থেকে বার্সেলোনার ডিফেন্ডিংটাও, দলগত ডিফেন্ডিং এর উপরও হয়তো অনেকের নজর থাকবে। ম্যাচ প্রেডিকশন কি হবে নাবিল খান? বার্সেলোনা জিতবে। কয় গোলে জিতবে? এটাতে যাচ্ছি না। কেন যাবেন না? এটা কিছু রিচুয়াল আমি মেইনটেইন করছি। আপনার আবার কিসের রিচুয়াল? আচ্ছা, যাই হোক, আমি অবশ্য আজিম নামাজের সঙ্গে মোটামুটি একমত। আমার কাছে মনে হয় যে 2-1, 3-1 টু বার্সেলোনা, এরকম কিছু একটা হতে পারে। যদিও আমাদের এই প্রেডিকশনের যে ধারা এবং দ্য ফুটবল শো এর যে ইতিহাস, সেটা বলে আমরা যা বলি তার বিপরীতটাই বেশিরভাগ সময় হয়। সো রিয়াল মাদ্রিদ সমর্থকেরা মোটেই আশা হারাবেন না। আপনি জানাতে পারেন আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.